हमसे ना हो पाएगा। এটা কি ম্যাচ ইয়ার কি হচ্ছে দিল্লি ক্যাপিটালস যেই টিম আগের ম্যাচে সেম ময়দানে 264 রান করে আসে সেই টিম একই ময়দানে দুদিন পরে গিয়ে কি করে 75 রানে অল উইকেট হতে পারে। 75 রানটা তো তাও মানে সম্মানজনক দেখাচ্ছে দেখতে। 8 রানের মধ্যে 6 উইকেট পড়ে গেছিল, 8 রানের মধ্যে 6 উইকেট। এটা আজকে কি হচ্ছিল আইপিএল এ? মানে ওরা খেলতে এসেছিল নাকি ভাই কি করতে এসেছিল? হ্যাঁ, মজাক বানা দিয়া। 30 বছর আর 35 বছরের দুটো বোলার, সিনিয়র মোস্ট বোলার যারা এই যেসব বোলার, বিশেষ করে বোলাররা কিন্তু এই বছর রিটায়ারমেন্ট নিয়ে না, সেই দুটো বোলার এসে আরসিবির দিক থেকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। এই বছর আগের বছরও দেখেছি আমরা জস হেজেলউড আর ভুবনেশ্বর কুমার। সেলিউট ভাইদের দুজনকে সেলিউট। আইপিএল এর একটা বড় কথা বলি, আইপিএল এর মধ্যে যদি পেস অ্যাটাক থাকে তাহলে এদের দুজনের উপরে কেউ নেই। গত বছরই প্রমাণ দেখিয়েছে, এই বছরও প্রমাণ আরো বেশি। গত দুদিন ধরে আইপিএল একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, খালি রেকর্ড হচ্ছে কিছু না কিছু। এই ম্যাচের মধ্যেও রেকর্ড হয়েছে। কিসের রেকর্ড? যেই রেকর্ডটা কোনো টিম হয়তো চাইবে না। আইপিএল এর ইতিহাসে সব থেকে লোয়েস্ট পাওয়ার প্লে রান ছিল আজকে, সেটা হচ্ছে 13 রানে 6 উইকেট। 13 রানে 6 উইকেট পড়েছে। আর যদি রেকর্ড বলি, বিরাট কোহলির 9000 রান কমপ্লিট আইপিএল এ, যে একমাত্র প্লেয়ার, আর স্বাভাবিক ব্যাপার একমাত্র প্লেয়ারই হবে একটা টিমের হয়ে 9000 রান কমপ্লিট করেছে। এবং আরেকটা রেকর্ডও হয়েছে, সেটাও বলে দিই, যেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু আইপিএল এর ইতিহাসে সেকেন্ড ফাস্টেস্ট রান চেস করে দেখালো 6 ওভার 3 বলে। এর আগে মুম্বাই কলকাতার বিরুদ্ধে করে দেখিয়েছিল সেই প্রথম আইপিএল এ 2008-এ 5 ওভার 3 বলে, এটা কিন্তু 6 ওভার 3 বলে চেস করে দিয়েছে। 75 রান, কি এটা? আমি আজকে টেনশনে পড়ে গেছিলাম যে আমি কলকাতার ফ্যান, ঠিক আছে, আমি সব সময় চাইবো যেন আরসিবি 49 এর রেকর্ড কেউ না ভাঙে। কলকাতা সবথেকে বড় প্রাউডের বিষয় কিন্তু তিনটে কাপ সাইডে রাখো, 49 অল উইকেট করেছে আরসিবি, এটা হচ্ছে সবথেকে প্রাউড। না তার মানে কি তুই কি বলতে চাইছিস? দিল্লি ভালো খেলেছে? দিল্লি অবশ্যই ভালো খেলেছে না। 49 রান টপ কি? 49 রান যে টপ কাপে সেই টিমই ভালো খেলবে। আমরা তো তাই ভেবেছিলাম যে 13 রানে 6টা কি ভাই, শুধু সবার মানে মেসেজ থেকে শুরু করে সবার একটাই কমেন্ট যে কে এই বুঝি না 49 প্রথম 4 ওভার রানের আগে প্রথম 4 ওভারে পুরোপুরি দিল্লি ম্যাচ হেরে গেছে। অক্ষর প্যাটেল কি বলছে হারার পরে? কি বলছে? বলছে যে আই স্টিল কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড, কি হইছে এটা বুঝতেই পারতাছি না। যদি বাঙাল ভাষায় বলি আমরা, অবশ্যই এটা কেউ বুঝতে পারবে না। এটা ক্যাপ্টেন কোচের কি ভূমিকা আছে এখানে? সেটাই তো, আসলো টস করলো, ব্যাটিং এ নামলো, যে টিম জাস্ট সেম টিম নিয়ে কিন্তু আগের ম্যাচে এই টিমই কিন্তু 264 রান বানিয়ে এসেছে, ঠিক আছে, দিল্লি ক্যাপিটালস এর। ফ্লপ, নীতিশ রানা ফ্লপ, অভিষেক পোরেলকে মিডলে নামালো ফ্লপ। কে খেলবে আর বল? এই সব 2-3টে ম্যাচে ভালো খেলেছে, ঠিক আছে, অভিষেক পোরেল 30 রান যা তাও বাঁচালো, মানে আরসিবি রেকর্ডটা ভাঙতে গিয়ে বাঁচালো। ওটাই নালে কিন্তু এই রেকর্ডও কিন্তু আজকে ভেঙে। ডেভিল মিলার, ওই দেখ ডেভিল মিলার থেকে আশা করেছিলাম, কিন্তু সেটা আইপিএল ইজ আইপিএলিং। এখন আর একদম বলতে হবে এই কথাটা, মানে কি হবে কি হবে না সেটা কেউ জানে না, কি হতে চলেছে। হ্যাঁ, দিল্লি টিমের মধ্যে চেঞ্জ করেছে, কিছু চেঞ্জ করেছিল, কিছু যদিও কিছু যায় আসে না। এই ভিডিও নিয়ে কিছু বলারও নেই, ম্যাচ নিয়ে কিছু বলারও নেই, কারণ কি বলবো, শুরুতেই এ তো শুরু হতেই খতম হয়ে গেল এরকম, মানে দেখতে বসেছি আর শেষ। হ্যাঁ, কি বলবো। তো প্রথমে ইয়েকে বসিয়েছিল, নিশাঙ্কাকে বসিয়ে দিয়েছে, দিয়ে আশা পারেখকে এনেছে ওরা, মানে সাহিল পারেখকে এনেছে আর কি। বুঝতেই পারেনি বল, বুঝতেই পারেনি প্রথম বলে। আই রে বল, যে সুইং এর মাত্রা দেখ। আরসিবির উপরে আমি দিল্লির ব্যাটিংটা আগে বলে নিচ্ছি আগে, তারপরে হচ্ছে তোর টিমে চেঞ্জেস আছে। ওখানে আগের দিন লুঙ্গি এঙ্গিরি চোটে রয়েছে, এর জন্য ওখানে দুটো বোলার নিয়েছে, দুষ্মন্ত চামিরা আর হচ্ছে ইয়েকে নিয়েছে, কাইল জেমসনকে নিয়েছে, আর ট্রিস্টান মিলার যারা খেলছিল তারাই খেলছিল। কিন্তু লাভটা কি আমার শেষমেশ এসে আরসিবির উপরে আয়, আরসিবির বোলিং এর উপরে আয়। আরসিবি কোন লিগে চলছে এখন তুই আমাকে এটা বল। আমি তো সেটাই তো বললাম, আরসিবি আর পাঞ্জাব এই দুটো আইপিএল হিস্ট্রিতে ভাই এদের মতন পেস অ্যাটাক আমার তো মনে হয় না। সুইং দেখ, হ্যাঁ তোর ভুবনেশ্বর কুমার সুইং করছে, সুইং কত হয় 1.2, আজকে সুইং করছে 3.8, 2.8। একটা স্পিনারের স্পিন হয়, ওটা সুইং না, কিন্তু একটা স্পিনারের বল টার্ন করে 3.7 ডিগ্রি 3.8 ডিগ্রি, সেইখানে ভুবনেশ্বর কুমার
এখনো দাঁড়িয়ে আছে, স্টিল স্ট্যান্ডিং। বয়সটা বলে দে, বয়স 36 বছর, বললাম তো 36 বছর বয়সে মানুষ রিটায়ার্ড না কোচ হয়। এই প্লেয়ারটাকে তুই বল, গত বছরও দেখেছি, এই বছরও দেখলাম, এই প্লেয়ারটাকে কি ইন্ডিয়া টিমে চান্স দেওয়া উচিত? 200% অবশ্যই দেওয়া দরকার। আমি বলবো এইটা, এই যে এক্সপেরিয়েন্সটা নিয়ে আসে ও, আমি তো বলি ওডিআই টিমে চান্স দাও আগে, আর্শদীপের আগে ভুবনেশ্বর কুমারকে চান্স দাও। অবশ্যই বুমরা থাকবে, সিরাজ দরকার নেই আমার এখন ওডিআইতে, বুমরা থাকবে, ভুবনেশ্বর কুমার থাকবে, আর যদি 3 নম্বর আর্শদীপ থাকবে অবশ্যই, বা শামি থাকবে, শামিও ফর্মে আছে। আমার মনে হয় 2027 এর মনে হয় বেশ দাবিদার হতে চলেছে। না অবশ্যই, তারপরে আবার একটা আইপিএলও পাবে মাঝখানে, এরপরে আবার আরো একটা আইপিএল পাবে। আর জস হেজেলউড ম্যান অফ দ্য ম্যাচ, দুইজনে 7 উইকেট, দুইজনে মিলে। আর আমার মনে হচ্ছে যে কোথাও একটুখানি গলতি করে ফেলেছে আরসিবি ম্যানেজমেন্ট বা আরসিবি ক্যাপ্টেন, সেটা হচ্ছে 4 ওভার যদি করিয়ে দিত তাহলে আরো আগে শেষ হয়ে যেত। এত করে ভিডিও করে গিয়ে ঘুমাতাম। ওদের কাছে কিন্তু বড় সুযোগ ছিল, ওই বদনামটাকে মেটানোর। যদি ক্যাপ্টেন যদি তো 4 ওভার বল করে দিত। কেএল রাহুল যে আগের দিন 150 রান করেছে, সেও ফ্লপ খেয়ে যাচ্ছে। भाभी ये कौन है? इनसे तो हमें इंट्रोड्यूस नहीं कराया। ये कोई वीआईपी नहीं है जिनसे तुम्हारा इंट्रोडक्शन कराया जाए। এই দেখ, হয়তো হতে পারে মাঠে হাওয়া চলছিল, সব ঠিক আছে, আমি সব মানলাম, এখানে নাচ না জানলে উঠান বাঁকা বলে না। আমার কথা হচ্ছে যে সব বল হচ্ছিল ভাই, সম্ভব না সত্যি তাই। আমরা এখানে বলতেই পারতাম, অন্যান্য টিমে বলতাম যে এটা একটা ফ্লুক ছিল, একদিন হয়ে গেছে। ভুবনেশ্বর কুমার আর জস হেজেলউড তো আগে করে দেখে এসেছে, এমন তো বলা যাবে না যে ওদের কাছে ক্যাপাসিটি নেই, সেই ক্যাপাসিটিটা, এই জিনিসটা, এই কাণ্ডটা করার, আমি তো এটা কাণ্ডই বলবো, আমি এটাকে ম্যাচ বলবো না, এটা একটা কাণ্ড করে দেখিয়েছে ওরা। এটা করার ক্যাপাসিটি ওদেরই আছে বলতে গেলে। এই যে ডুও যেটাকে বলে আর কি, যে বোলারস হান্টার ইন পেয়ার্স যেটাকে বলে সবসময়, এই জিনিসটা কিন্তু এটা তার প্রমাণ। সবাই মোটামুটি উইকেট পেয়েছে, যে এই খেলাটা এতদূর গড়িয়েছে যে আমি তো সেটাই ভাবতে পারিনি। আমি যে 9টা 9:30টার মধ্যে হয়তো ফার্স্ট ইনিংসের ইয়েতে শেষ হয়ে যাবে। আগের দিন কোথায় 500 550 রান হয়েছে, আর এই ম্যাচের মধ্যে টোটাল 150 সামথিং, 152 এরকম রান হয়েছে, দুটো টিম মিলিয়ে। তা হবার মানে ওই তো বললাম তো, শুরু হতে খতম হয়ে গয়া। আর আরসিবি মাত্র 75, কি বলবে? জেকব বেথেলকে নিয়ে এসেছে আজকে, জেকব বেথেল আগের দিনও খেলেছে। ওরা ভাই রান রেট অনুযায়ী খেলে ভাই, দুখানা 6 মারলো, দেখলি 104 মিটার, তার মধ্যে একটা মানে কান পট্টিতে চড় মারে যে এরকম করে, এইবার ঠাস ঠাস করে দুখানা 10 বলে মানে 20 করে চলে গেছে। তুই আরসিবির একবার মানে এখন সিচুয়েশনটা ভাব, আগের বছর চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই যে অ্যাটিটিউডটা এই বছর এমন ভাবে নিয়ে এসছে ওরা, রজত পাতিদারের ক্যাপ্টেন্সির আন্ডারে, ঠিক আছে, প্রত্যেকটা যা ছুটছে তাই শোনা এখন আরসিবি। জেকব বেথেল ফর্মে চলে আসছে, দেবদত্ত পাডিক্কাল 11 বলে কত 32 সামথিং এরকম, কোহলি এসে লাস্টে দুটো 6 মেরে, নাটরাজানের মতো বোলারকে 6 মেরে ম্যাচ জিতিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর সেকেন্ড ফাস্টেস্ট চেস ছিল, শুধু 6 না, আজকে ভাই 9000 রান কমপ্লিট করলো। তাহলে শুধু 9000 না, ফাস্টেস্ট 4000 রান, শুধু 5000টা হচ্ছে সুরেশ রায়নার নামে আছে, 6000 7000 8000 9000। তো দিল্লির সঙ্গে প্রবলেমটা কোথায় হচ্ছে? দেখ, দিল্লি প্রত্যেকটা বছর এসে বিশেষ করে কেএল রাহুল আসার পর গত বছর দেখেছি আমরা, প্রথম দিকে কিন্তু দিল্লি এমন ভাবে খেলে যে মনে হয় যে ওরা বিশাল প্লে-অফের দাবিদার। আমার মনে হয় 4-5টা কাপ নিয়ে নিয়েছে। এই বছরের টিমটাও দেখ, তুই এই বছরের টিমটাও যদি দেখিস, কে আছে কে নেই বলতো তুই আমাকে? ফিনিশার ক্রিস্টান স্টাবস, ডেভিড মিলারের মতো প্লেয়ার রয়েছে, ওপেনিং এ কেএল রাহুল রয়েছে, মিডল অর্ডারে রয়েছে নীতিশ রানা, অক্ষর প্যাটেল নামে মিডল অর্ডারে, তারপরে বোলারদের কথা বললে লুঙ্কি এঙ্গিরি, মিচেল স্টার্ক খেলছে না যদিও, কিন্তু টিমে তো আছে মিচেল স্টার্ক, কাইল জেমিসন, তারপরে দুষ্মন্ত চামিরা যে 145-এ বল করে ফার্স্ট ওভার উইকেট তুলতে পারে, তারপরে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আর কাকে চাই তুই আমাকে বল? প্রথম দিকে দুটো ম্যাচ জিতলো, তারপরে ইজি একটা হাতের ম্যাচ দিয়ে আসলো। এখন বর্তমানে দিল্লির যে অবস্থা, 8 ম্যাচে 8টার মধ্যে 3টে ম্যাচ জিতে আছে, ইয়েতে নেট রান রেটে পিছনে আছে চেন্নাইয়ের, এর জন্য হয়তো পিছনে রয়েছে, কিন্তু হচ্ছে দিল্লি কিন্তু পুরো দাবেদার ছিল এই বছরে। তো একটা ম্যাচ ইজি হেরেছে জিটির এগেনস্টে 1 রানে, যেটা মিলারের যেটা করতে পারেনি। তারপরে হচ্ছে তোর আরসিবি কে হারিয়েছে কিন্তু গত ম্যাচে, এটাও কিন্তু বলছিলাম, আরসিবির ঘরে গিয়ে আরসিবি কে হারিয়েছে, তার মানে সেখানে তো কনফিডেন্স আরো। ম্যাচ হারা যায়, ম্যাচ হারবে বা জিতবে সেটা কোনো আমাদের কোনো মানে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা একটাই ভাই, এইভাবে অ্যাপ্রোচ, এইভাবে, এটা হচ্ছে মেন ব্যাপার। একটা ব্যাটসম্যান ধরার কেউ নেই। আর কটা ম্যাচ বাকি আছে দিল্লি? 6টা ম্যাচ বাকি আছে। 6টা ম্যাচ সিনারিও যদি আমরা দেখি যে এখন দিল্লির চান্স কতটা রয়েছে, 6টা ম্যাচ বাকি আছে। কাদের সাথে ম্যাচ? দেখ, দুটো কলকাতার সাথে ম্যাচ আছে, ঠিক আছে, দুটো কলকাতার সাথে ম্যাচ, তারপরে দুটো রাজস্থানের সঙ্গে ম্যাচ রয়েছে, তারপরে হচ্ছে তোর একটা সিএসকের সঙ্গে আর একটা পাঞ্জাবের সঙ্গে,
তাহলে দিল্লির চান্স এখানে। কলকাতা কিন্তু এখন রুখে দাঁড়িয়েছে ভাই সামনে, এটা মানতে হবে, ঠিক আছে? আমি এখন দিল্লিকে যদি তুই পার্সেন্ট হিসেবে বলা হয়, আমি ভাই 10 থেকে 15% দেবো, কারণ আজকের ম্যাচ হারার পর দিল্লি কিন্তু ব্যাকফুটে চলে চান্স ছিল, যদিও বা যে ওয়ার 4 নাম্বার স্পটের জন্য 3-4 নাম্বার স্পটের জন্য দাবিদার ছিল, সেখান থেকে কিন্তু দিল্লি নিজে পিছনে সরে চলে আসলো। এটা আর কিচ্ছু করার নেই। আর 6টার মধ্যে এখনো কটা, 6টার মধ্যে 4টে ম্যাচ, 5টা ম্যাচ জিততে হবে। এখনো 14 পয়েন্ট হয় না, এখন 16 পয়েন্ট লাগে, অলরেডি 6 পয়েন্টে রয়েছে, আরো কিন্তু 8 পয়েন্ট দরকার, 10 পয়েন্ট দরকার। তাহলে গিয়ে তার মানে 6টার মধ্যে 5টা ম্যাচ দিল্লিকে জিততে হবে। তার মানে দিল্লি ব্যাকফুটে গিয়ে কাকে কাকে সুবিধা করে দিল বলতো? অনেককেই। কলকাতাকে সুবিধা করেছে, কলকাতা, তারপর হচ্ছে তো কলকাতার কলকাতা সিএসকে এর সুবিধা আমি বলবো, এটা আনন্দ পাবে ভাই তোর মুখ থেকে। রাজস্থান কলকাতার দুটো ম্যাচ আছে দিল্লির সঙ্গে, প্লাস রাজস্থানের দুটো ম্যাচ আছে। নেক্সট ম্যাচ যদি আমরা দেখি, রাজস্থান কিন্তু অলরেডি একটা ভালো প্রমাণ করে রয়েছে। গুজরাট কিন্তু গুজরাটের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, গুজরাটের মানে চান্স আছে, আমি বলছি প্লে অফসে। হ্যাঁ, প্লে অফসে চান্স আছে। দিল্লি কিন্তু দাবিদার ছিল একটা সময় গিয়ে, অবশ্যই যেহেতু ব্যাকফুটে চলে এসেছে, 2-3টে টিমকে পুরো পুরো আগিয়ে দিয়েছে। ব্যাকফুটে পুরো চলে এসেছে, তাও একটা কনফিডেন্স কিন্তু অনেক লো হয়ে গেছে। এটা তো হয়, এটা তো হয়, কনফিডেন্স অনেক লো। তাহলে হিসাব মতো তো সে আগের ম্যাচে যেটা খেলেছে তারপর তো কনফিডেন্স আকাশ ছোঁয়া থাকা উচিত। এই গেছে 64, আবার এই একটা ম্যাচ হারলো, 264 ম্যাচটা হারলো। এই 264 রান করে কেউ ম্যাচ হারে? তুই বলতো। সেটাই তো, যে বোলারদের কাছে কিচ্ছু নেই বোলারদের কাছে। এখানে ম্যানেজমেন্ট ভাই বা কোচ কি যুক্তি দিয়ে ভাই বল করিয়েছে? দিল্লি ভাই, দিল্লি দূর, কিচ্ছু করার নেই, দিল্লি দূর। এই ম্যাচ নিয়ে আর কিছু বলারও নেই, ঠিক আছে? ভিডিও বড় করব না বেকার। তো যা হচ্ছে এর মধ্যে যা বোঝা যাচ্ছে, দিল্লি পিছনে সরে গেছে, আরসিবি একদম টপে পৌঁছে গেছে। আরসিবি পাঞ্জাবকে টপকাতে পারেনি এখনো অবধি। পাঞ্জাব অন্য লিগে রয়েছে এখনো অবধি, পাঞ্জাব তার মানে কি ধরে নেব হারেনি বলতে। আরসিবি পাঞ্জাব পুরো একদম সিংহাসনের গদিতে বসে আছে। আরসিবি পাঞ্জাব এই দুটো একদম কনফার্ম। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা প্লে অফে কারা উঠতে পারে, এরকম নিয়ে একটা ভিডিও চান কিনা। তাহলে কমেন্ট যদি আসে ঠিকঠাক, তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও বানিয়ে নেবো, 2-1 দিনের মধ্যেই বানিয়ে দেবো, 2-1 দিনের মধ্যেই বানিয়ে দেবো, অসুবিধা নেই। তো নেক্সট ম্যাচ যদি আমরা দেখি, মুম্বাই রাজস্থানের ম্যাচ রয়েছে, কালকের ম্যাচ মানে আজকের ম্যাচ বলা যেতে পারে। মুম্বাই রাজস্থানের ম্যাচ, মুম্বাইয়েরও সেই একই অবস্থা। মুম্বাই একই অবস্থা না, মুম্বাইয়ের আরো খারাপ অবস্থা। হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মুম্বাইয়ের এরকম অবস্থা, এটা হার্দিক পান্ডিয়ারই দোষ। আমি টিম দেখে ক্যালকুলেশন করে কে বলতে পারবে না। অন পেপারে টিম যদি দেখি, আমরা যখন রিভিউ করেছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে অন পেপারে ওয়ান অফ দ্য বেস্ট টিম। এটা আরসিবিরও উপরে রেখেছিলাম আমরা মুম্বাইকে, যে এরকম টিম ছিল। মানে আমাদের হয়তো গণিতটা একটুখানি এই একটা জিনিসে ভুল হয়ে যাবে। আর কিন্তু তাদের রিদম ফেরত পেয়ে গেছে। জোফরা আর্চার আগের ম্যাচ হেরেছে যদিও বা, কিন্তু তাও জোফরা না, আগের ম্যাচ জিতেছে, ডিফেন্ড করলো তো 156 না সামথিং এরকম ডিফেন্ড করে, 175 ডিফেন্ড করেছে। তো আগের ম্যাচে জোফরা আর্চার রিদম ফেরত পেয়ে গেছে। ওরা কিন্তু এখন একটা ভালো মাইন্ডসেটে রয়েছে, যেখান থেকে কিন্তু মুম্বাইকে হারানোটা খুব সোজা হয়ে দাঁড়াবে। দেখ, মুম্বাইয়ের এগেইনস্টে যেই খেলবে ম্যাচটা আমি কিন্তু 50-50 ধরবো। কেননা দেখ, মুম্বাই এমন একটা টিম, ঠিক আছে, যে কনফিডেন্স মানে তো কখনো লো হয় না, হয়তো পারফরম্যান্স নিয়ে আলাদা ব্যাপার। সূর্যকুমার যাদব 20 এভারেজে ব্যাটিং করছে। তিলক বর্মা ওকে ঠিকঠাক জায়গাতে নামাচ্ছে না, একটা সেঞ্চুরি মেরেছে তাও ঠিক আছে। রোহিত শর্মা বসেই পড়েছে। রোহিত শর্মার কোনো গ্যারান্টি নেই যে খেলবে কিনা আগামী ম্যাচ। তারপরে হচ্ছে তো রায়ান ডিককে খেলাচ্ছে, ডিকক ফ্লপ গেছে, একটা ম্যাচ খেলে, দুটো ম্যাচ খেলে না, ডিককের এরকম অবস্থা। তাহলে খেলবেটাকে? নামান্দির খেলছিল, ওই একমাত্র এসে খেলে টুকটাক ম্যাচে, তাও আগের ম্যাচে ফ্লপ। আর আমার মনে হয় মিচেল স্যান্টনার চোট পেয়ে গেছে, তার বদলে কেশব মহারাজকে নিয়ে আসবে। আমার মনে হয় ও খেলতে পারে না, খেলতে পারে, কারণ আমি কনফার্ম বলবো না, কারণ হচ্ছে মিচেল স্যান্টনার একটা অলরাউন্ডিং অপশন দিত, যে হচ্ছে ব্যাটিং করতে পারে। কেশব মহারাজ অলরেডি আল্লাহ গাজানফারকে খেলাবে, তাহলে কিন্তু এখানে কেশব মহারাজ চান্স হচ্ছে না এখানটায়। আর আড়ালের দিক থেকে বৈভব সূর্যবংশী যেদিকে আছে, সারা আইপিএল একতারা, বৈভব সূর্যবংশী 32টা 6 হয়ে গেছে, 32টা 6। আগের দিনও 36 বলে সেঞ্চুরি মেরে এসেছে কিন্তু বৈভব। তুই ভাব, 32টা 6 অলরেডি মেরে গেছে 7টা না 8টা ইনিংসে। ভুল বলেছিলাম, আগের দিন তো হেরেছে ম্যাচ। এসআরএইচ 229 চেস করলো যে বৈভব সূর্যবংশী সেঞ্চুরির পরেও, ওটা হেরেছে আগের ম্যাচে। কিন্তু আমি মনে হয় না এটাতে খুব একটা কম হবে। 229 রান চেস করা খুব হয়, মানে এটা এতটাও ইজি না, বা হচ্ছে এটা নরমাল কোনো ম্যাচ না 229 রান চেস মানে। সেটাই তো। যাই হোক, এখন মোদ্দা কথা হচ্ছে দুটো ম্যাচই 50-50 হতে চলেছে, 50-50 চান্স হয়েছে। তুই কাকে সাপোর্ট করছিস? আমি অবশ্যই চাইবো রাজস্থান। 15 বছর আমিও রাজস্থান উপরে উঠুক, জিতুক হচ্ছে ভাই পাঞ্জাব জিতুক, আরসিবি জিতুক, আমার সেটা না। আমার কথাটা হচ্ছে ওই সিএসকে মুম্বাইটা কয়েকদিন থাক না, কয়েকটা বছর থাক না, সাইডে থাক, কলকাতা উঠুক। তুই কলকাতা নিয়ে বেশি করিস না, ঠিক আছে? কলকাতা। আজকের ভিডিও এখানে গুটিয়ে দিচ্ছি। চলো, লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আর একটা ধাসু ভিডিও নিয়ে আপনাদের সাথে। এরকম করবে, এরকম। বাই।